ঘড়িতে অ্যালার্ম সেট ডাকছে কর্পোরেট, উঠতে নেই তো তার মানা। আসমানে ভিড় বাসে অথবা সে ময়দানে, চিন্তায় তার বাহিরানা। সংসার সামলে নিজের পায়ে দাঁড়ায় সাধারণ কোনো এক মেয়ে, আঁচলে বাঁধা তার ইচ্ছে না সারাদিন আসুক স্বপ্ন সিঁড়ি বেয়ে। উৎসবে সাবিত্রী, রাজপথে আধুনিকা, স্বপ্ন সে দেখে হরদম। নারী তাই শিরোনামে, শহরে কিংবা গ্রামে নারীদেরই গল্প। নারী.com। আমরা রয়েছি নারী.com-এ। নারী.com আমাদের সকলের কথা, সমস্ত মহিলাদের কথা। আর আজকের দিনটা কিন্তু একটা বিশেষ দিন, 21শে জুন। 21শে জুন দিনটা আমরা সকলে জানি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ঐকান্তিক প্রচেষ্টায় 2014 থেকে রাষ্ট্রসংঘ এই দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবসের মর্যাদা দিয়েছে। আর এই বছরই 2026-এ আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি হলো কলকাতায়, যার থিম ছিল যোগা ফর হেলদি এজিং। অর্থাৎ আমরা যে ক্রমশ মানুষজন যে বার্ধক্যের দিকে এগিয়ে যাচ্ছে, সেইটা যাতে খুব হেলদি হয়, অত্যন্ত স্বাস্থ্যসম্মত উপায় হয়, কিন্তু তার জন্য যোগা অত্যন্ত জরুরি, সেইটাই এবছরের থিম। আর আমাদের আজকের এই বিশেষ দিনে স্টুডিওতে রয়েছেন অদিতি পাত্র। নমস্কার, স্বাগত আপনাকে নারী.com-এ। অদিতি আমাদের বলবেন যে কিভাবে যোগা হেলদি এজিংয়ের জন্য সাহায্য করতে পারে। প্রথমে যোগা শুরুর আগে নিজের মনটাকে একটু শান্ত করে নেওয়া খুব জরুরি। তাই আমি আমার উপস্থিত এখানে প্রত্যেককে বলবো, হাতটা জোড়া করে আগে একটু নিজের মনটাকে শান্ত করুন একটা ছোট্ট প্রেয়ারের মধ্যে দিয়ে। সবাই একসঙ্গে বলবো, চোখ বন্ধ। সহনা ভবতু সহনু ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী নাবধিতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। যোগা শুরু করার আগে আমাদের উচিত একটা শরীরটাকে যোগাসনের জন্য প্রস্তুত করে নেওয়া, যেটাকে আমরা অনেক ক্ষেত্রে এখন বলি ওয়ার্ম আপ। সেই ওয়ার্ম আপটা আমরা দেখাবো, ওনারা করবেন নিঃশ্বাস নেওয়া এবং নিঃশ্বাস ছাড়া, প্রতিনিয়ত নিঃশ্বাস নেওয়া ছাড়ার মধ্যে দিয়ে কিভাবে শরীরটাকে যোগা করার জন্য আমরা প্রস্তুত করতে পারি। প্রথমে আমরা ঘাড়ের এক্সারসাইজ দেখাবো। নিঃশ্বাস নিতে নিতে প্রত্যেকে ঘাড়টা ওপরে তোলো, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ঘাড়টা তোমাদের বুকের কাছ অবধি নিয়ে যাও। আরেকবার নিঃশ্বাস নিতে নিতে মুখটা তোলো, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নিয়ে যাও। এই হচ্ছে ঘাড়ের এক্সারসাইজ, যেটার মধ্যে দিয়ে অনেকে স্পন্ডিলাইটিসের ক্ষেত্রে কিংবা ঘাড়ের এমনি এক্সারসাইজ, বা যারা অফিসে বসে বেশিক্ষণ কাজ করছেন তারা এই এক্সারসাইজটা করতে পারেন। এবার যদি কারোর খুব স্পন্ডিলাইটিসের ব্যথা থাকে, তাহলে অবশ্যই হাতটাকে একটা ফুলের পাপড়ির মতন করে গলার কাছে কলারের মতন করে দিতে হবে। সবাই কলারের মতন করে গলার কাছে হাতটা দাও, দিয়ে দেখুন এই পজিশনে নিঃশ্বাস নিতে নিতে ঘাড়টাকে পিছন দিকে নিয়ে গেলে ঘাড়ে লাগবে না, কারুর মাথা ঘুরবে না। আবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ঘাড়টাকে নিচে নামাতে হবে। এই প্রক্রিয়ায় হাতটা নামিয়ে দাও এবার সবাই। এই প্রক্রিয়ায় আমরা যদি করতে পারি তাহলে সব আমাদের ঘাড়ের এক্সারসাইজটা হবে এবং ঘাড় ওয়ার্ম আপের দ্বারা ঘাড়টা রেডি হবে পরবর্তী আসনের জন্য।
পরবর্তী ক্ষেত্রে নিঃশ্বাস নিতে নিতে ডান দিকে ঘাড়টাকে নিয়ে যাব। সবাই নিয়ে যান ঘাড়টা ডান দিকে। এবার ও ঘাড়টা নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আবার সোজা করব ঘাড়টাকে, করে আবার নিঃশ্বাস নিতে নিতে বাঁ দিকে নিয়ে যাব এবং নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সোজা করে দেবো ঘাড়। এইভাবে ঘাড়ের এক্সারসাইজ আমরা বেশ কয়েকবার করতে পারি। এরপরে যাব হচ্ছে হাতটাকে ফোল্ড করে কাঁধের কাছে রাখবো। ফোল্ড করে কাঁধের কাছে রেখে নিঃশ্বাস নিতে নিতে হাতটাকে বুকের ভেতর থেকে ঘুরিয়ে কানের পাশ থেকে সোজা করব। স্টার্ট করো। নিঃশ্বাস নিয়ে সোজা করলাম, এবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নামালাম। এইভাবে আবার করব। হ্যাঁ, এইভাবে কয়েকবার প্র্যাকটিস করার পর আমাদের ঘাড় কাঁধের এক্সারসাইজ কমপ্লিট হবে। হাত নামিয়ে দাও সবাই। এবার হাতগুলোকে কোমরের কাছে সেট করো, দিয়ে পা দুটোর মধ্যে একটু গ্যাপ করো, করে এবার আমরা কোমরের একটা রোটেশন করব, যেটার মধ্যে দিয়ে কোমরটাকে আমরা একটু সঞ্চালন করে নেব। নিঃশ্বাস নিয়ে সবাই ডান সাইড থেকে বাঁ দিকে কোমরটাকে ঘোরাও। 1 2 3। এইভাবে আবার অপোজিট সাইডেও ঠিক সেই একই পজিশনে ঘোরাবো। ঘোরাও। 1 2 3। এই বিভিন্ন রকম, থেমে যাও, হাত নামিয়ে দাও। এই বিভিন্ন রকম এক্সারসাইজের মধ্যে দিয়ে আমরা আমাদের শরীরটাকে পুরোপুরি এক্সারসাইজের জন্য প্রস্তুত করতে পারি। এরপর হচ্ছে সূর্য নমস্কার। আমাদের কম বয়স, বেশি বয়স, রোগ, অল্প রোগ, বিভিন্ন রকম ক্ষেত্রে আমরা যেটা প্রতিদিন করতে পারি সেটা হচ্ছে সূর্য নমস্কার। খুব কম সময়, হাতে সময় নেই, শুধু সূর্য নমস্কার 12টা আসনের মধ্যে দিয়ে সূর্য নমস্কার হয়ে থাকে। নমস্কার, অর্ধচন্দ্রাসন, তারপর আমরা যাব পদহস্তাসন, তারপর অশ্বসঞ্চালাসন, তারপর আমরা যাব হচ্ছে পর্বতাসন, অষ্টাঙ্গাসন, এবং এই একই ধারায় 6 থেকে 12 পুরোটা কমপ্লিট করলে 12টা আসনের মধ্যে দিয়ে সম্পূর্ণ শরীর সঞ্চালন হয় এবং একবারে শরীরটাকে পুরোপুরি এক্সারসাইজের মধ্যে দিয়ে রোগমুক্ত করার চেষ্টা করতে পারি। আমি শুরু করব, সবাইকে বলবো প্রস্তুত থাকতে। নমস্কার। অর্ধচন্দ্রাসন, পদহস্তাসন, অশ্বসঞ্চালাসন, পর্বত আসন, অষ্টাঙ্গাসন, ভুজঙ্গাসন, পর্বত আসন, অশ্বসঞ্চালাসন, পদহস্তাসন, অর্ধচন্দ্রাসন এবং নমস্কার আসন, এবং পূর্বপদে চলে যাও বিশ্রাম। প্রত্যেকে সুখাসনে বসবো। সুখাসনে বসে হাতটাকে যোগ মুদ্রায় রাখবো। যোগ মুদ্রায় রেখে চোখটাকে বন্ধ করব, করে ধীরে ধীরে নিঃশ্বাসটাকে ভেতরে নেব এবং অ্যাবডোমেন ভর্তি করে নিঃশ্বাসটা নেব। নিয়ে এই পজিশনে নিঃশ্বাসটাকে 10 সেকেন্ড হোল্ড করব। নিজ কাউন্টিংয়ে 10 সেকেন্ড হোল্ড করব। 1 2 3 4 5 6 7 8 9 10। ধীরে ধীরে নিঃশ্বাসটাকে ছাড়ব, ধীরে ধীরে নিঃশ্বাসটাকে ছাড়ব। এই পজিশন, এইভাবে আরো একবার নিঃশ্বাসটা ভেতর দিকে টানবো এবং ধরে রাখবো 10 সেকেন্ড। 1 2, প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা ব্রিদিংয়ে ধরে রেখে নিজেকে ভালো করে অবজার্ভ করব। 5 6 7 8 9 10। ধীরে ধীরে নিঃশ্বাসটা ছেড়ে দেব। প্রত্যেকটা আসনের পর বা যদি কিছু করতেও না পারি, এইভাবে প্রাণায়াম বেশ কয়েক মিনিট করার পর হাতটা নিজের কাছে নিয়ে বুকের কাছে হাতটা জোড়া করব, করে ভালো করে হাতটা রাব করব,
করে এই হাতটা রাবিংয়ের ফলে একটা তাপ তৈরি হবে। সেই তাপটা আমরা দুটো চোখের পাতায় লাগাবো, শরীরে শোল্ডারের কাছে লাগাবো এবং প্রত্যেকটা গাঁটে গাঁটে হাতটা বুলিয়ে দেবো। দিয়ে এভাবে আমরা আমাদের অন্যান্য কাজেও যেতে পারি, যদি বিশ্রাম নিই তখন শুয়েও পড়তে পারি। সমস্ত বয়সের জন্য যে আসনটা বা যে এক্সারসাইজটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে সূর্য প্রণাম। এই সূর্য প্রণামের মধ্যে দিয়ে আমরা আমাদের শরীরে 12খানা আসন প্রতিদিন অন্তত 5 থেকে 6 বার করতে পারি। যদি প্রতিদিন আমাদের কাছে 15 মিনিটও মনে হয় মানে বেশি সময় নিজেকে দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে অন্তত 5টা মিনিটে 5টা সূর্য প্রণাম আপনার সারাটা দিনকে আরও এনার্জেটিক করে তুলবে। সেই যে বয়সেরই আপনি হয়ে থাকুন না কেন, যদি খুব কোনো ক্রনিক ডিজিজ আপনার শরীরে না থাকে বা কোনো টপ লেভেল অফ প্রবলেম শরীরের মধ্যে না থাকে, তাহলে আমি বলবো সূর্য প্রণাম করুন। আমার কাছে যারা রয়েছেন তারা সূর্য প্রণাম দেখাবেন। প্রত্যেকে ইনহেল এক্সেল নর্মাল রেখে আসন অনুযায়ী সূর্য প্রণাম শুরু করো। প্রথমে নমস্কার আসন, অর্ধচন্দ্র আসন, পদহস্ত আসন, অশ্ব সঞ্চাল আসন, পর্বতাসন, অষ্টাঙ্গ আসন, ভুজঙ্গ আসন, পর্বতাসন, অশ্ব সঞ্চাল আসন, পদহস্তাসন, অর্ধচন্দ্রাসন এবং নমস্কার আসন। এরপর আমরা বিশ্রাম পজিশনে দাঁড়াবো। আপনারা দেখলেন যে ওনারা প্রত্যেকে 12টা আসন করলেন। এই 12টা আসনের মধ্যে প্রত্যেকটা আসনে একটা জায়গায় একভাবে, একবার কাঁধ, একবার ঘাড়, একবার কোমর, একবার হাঁটু, প্রত্যেকটা তার অ্যাক্টিভ হয়েছে এবং প্রত্যেকটার একটা করে আসন হয়েছে। এবার আমি বলবো যে আমাদের এখন বিশেষ সমস্যা হচ্ছে কোমরে, কারুর কোমর এবং কারুর হাঁটু, আর কারুর কোমর থেকে হাঁটু যেটাকে বলা হয়, যেটা স্পেশালি বলা হয় সায়াটিকা, সেই সায়াটিকার একটা এক্সারসাইজ এবং সেটা রিলেটেড কিছু এক্সারসাইজ দেখাবো। তার জন্য আস্তে আস্তে নিঃশ্বাস নিতে নিতে হাত দুটোকে ওপরে তুলবে সবাই। তোলো, নিঃশ্বাস নিতে নিতে হাত দুটো ওপরে তোলো, একদম মাথার ওপরে সোজা করে তোলো। তুলে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাতগুলোকে কোমরের কাছে নিয়ে এসে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে এবার আস্তে আস্তে ব্যাকে বডিটাকে বেন্ড করো। যার যতটুকু সম্ভব তারা ততটুকুই করবে। এই পজিশনে থাকতে থাকতে এবার নিঃশ্বাস নিতে নিতে আবার সোজা হও, তার সাথে হাতটা ফুলের মতন করে ওপরে সোজা করে তুলে নিঃশ্বাস নিতে নিতে কোমরটাকে সামনের দিকে ঝোঁকাও, বডি হাফ, বাস 1 2 3। এবার নিঃশ্বাস নিতে নিতে সোজা হয়ে ওঠো, উঠে নিঃশ্বাস ছেড়ে রিল্যাক্স। এই পজিশনটাকে আমরা যদি পারি বারবার প্র্যাকটিস করে, বারবার বলতে অন্তত পক্ষে 10 বার যদি নিজেরা প্রত্যেকটা সেটকে প্র্যাকটিস করতে পারি, তাহলে আর কখনো আশা করি ওষুধের দিকে যেতে হবে না। খুব একটা অসুবিধে না হলে ওষুধ খেতে হবে না। যোগ মেডিসিনের মাধ্যমেই নিজের শারীরিক সমস্যাটাকে কাটিয়ে উঠতে পারবেন। কোমরে ব্যথা, এখনো কোনো স্পেসিফিক কিছু বলছি না, কোমরে ব্যথার জন্য বা সারাদিন ধরে অনেকটা স্ট্রেস গেছে তার জন্য একটা এক্সারসাইজ করলাম। এবার করব হাঁটু এবং আমাদের এই থাইয়ের যে মাসেলস রয়েছে সেগুলো অনেক ক্ষেত্রে বয়সের সাথে সাথে উইক হতে থাকে। তো সেই মাসেলগুলোকে একটু স্ট্রং করার জন্য আমরা বলে থাকি এখন চেয়ার পশ্চার বা স্কোয়াড, যেটা আমাদের যোগাসনের ভাষায় বলে উৎকটা আসন। সেই পজিশনটা করব আমরা। যদি কারুর খুব আর্থারাইটিসের প্রবলেম থাকে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবেই উৎকটাসন করবেন। আর যদি কারুর ব্যথা না থাকে প্রতিদিন প্র্যাকটিস করুন, কোনো দিন আর্থারাইটিসের সমস্যা আসবে না। নিঃশ্বাস নিয়ে দুটো হাত কপাল বরাবর সোজা করে রাখবো, দিয়ে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে চেয়ারে বসার মতন করে কোমরটাকে বাইরের দিকে ঠেলে হাঁটু ভেঙে বসবো। এই পজিশনে বসে
পজিশনটা ধরে রাখবো এবং ব্রিদিং নর্মাল রাখবো। 1 2 3 4 5 এবার আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আমরা সোজা হয়ে দাঁড়াবো, হাতগুলো নামিয়ে দেবো। এই পজিশনে সবাইকে আগে খেয়াল রাখতে হবে, যখন আমরা বসছি সেই পজিশনে যেন হাঁটু কোনোভাবেই টো ক্রস না করে। যদি হাঁটুতে ব্যথা না থাকে, যদি টো ক্রস করে ফেলেন ভুলবশত, তাহলে কিন্তু হাঁটুই ব্যথা হবে, কারণ এটা সম্পূর্ণ হাঁটুর ব্যথা নিরাময় এবং থাইয়ের পাওয়ারের জন্য করা হয়। তো সেই পজিশনে আমাদের দেখতে হবে যে আমরা কতটা বসছি, বসার সময় বডি কতটা ঝুঁকে যাচ্ছে, ঝোঁকাটাকে সোজা করতে হবে। মনে করবেন চেয়ারে বসছেন, এই চেয়ারে বসা পজিশনটা আপনাকে করতে হবে। প্রেগনেন্সি পিরিয়ডে একটা কিছু এক্সারসাইজ আমরা করে থাকতে পারি, যেটা আর কি, যেটাকে বলা হয় বদ্ধ পদ্মাসন, বদ্ধ ভদ্রাসন। দেখাও, পাটাকে বাটারফ্লাই পজিশনে রাখি, যেটাকে আমরা বাটারফ্লাই পজিশন বলি। পা দুটোকে এভাবে দুটোকে একসাথে করে হাতটাকে দিয়ে ক্লোজ করে ধরে চেষ্টা করতে হবে পাটাকে এই পজিশনে রেখে এটাকে ফ্লিপিং করতে। ফ্লিপিং করো, পাটাকে দোলাও, এই হচ্ছে, এবং ব্রিদিং তার সঙ্গে নর্মাল থাকবে। এই পজিশনটা রাখতে হবে, কন্টিনিউ করতে হবে। 1 2 3 4 5, তার সঙ্গে স্পাইনটা একটু সোজা রাখার চেষ্টা করতে হবে। 5 6 7 8 9 10, এইভাবে আমরা যতক্ষণ খুশি এটা করতে পারি, মিনিমাম 2-3 মিনিট তো বটেই। প্রেগনেন্সির জন্য আমরা দেখালাম বদ্ধ ভদ্রাসন একটা। আর একটা এক্সারসাইজ খুব জরুরি যেটা আমরা করতে পারি, সেটা হচ্ছে মলয় আসন। কিভাবে করব? প্রথমে এখানে যদি ভদ্রাসনে বসা ছিলাম, এই পজিশনে বসে আছি, তারপর এখান থেকে সুখাসনে এলাম, শরীরটাকে একটুখানি বিশ্রাম দিলাম, দেওয়ার পরে এই পজিশনে ধীরে ধীরে গিয়ে এইভাবে নিয়ে পাটাকে এখানে রেখে এই পজিশনে রেখে হাতটাকে বুকের কাছে জোড়া করে ধীরে ধীরে সোজা হয়ে তাকাবো। এই পজিশনটাতে মলয় আসন বলা হয়। ব্রিদিং নর্মাল, এই পজিশনে ধীরে ধীরে করতে পারি। এই আসনটা আমাদের প্রেগনেন্সি, প্রি প্রেগনেন্সি এবং ডিউরিং পিরিয়ড অফ প্রেগনেন্সিতে ভীষণভাবে হেল্প করবে। এবারে আমাদের পরবর্তী ফোকাস হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস কিন্তু আমি আগেও বলেছি শুধু খাওয়ার ওপর নয়, স্ট্রেস, অ্যাংজাইটি এবং রাত্রিরে ঘুমের অভাব বিভিন্ন থেকে কিন্তু ডায়াবেটিস হতে পারে। এই ডায়াবেটিস থেকে কি করে বাঁচবো, কি কি এক্সারসাইজ বা কি আসন আমরা করতে পারি? এক করতে পারি হচ্ছে পা দুটোকে সোজা করো সবাই। এই পজিশনে পা দুটোকে সোজা করে রেখে পায়ের পাতাকে নিজের দিকে টেনে ধরে নিঃশ্বাস নিতে নিতে হাত দুটোকে ফুলের মতন করে ওপর দিকে তুলে বডি ওয়েটটাকে একটু কমাবার জন্য যে এক্সারসাইজ করতে হবে, তা হাত দুটোকে গিয়ে পায়ের টোয়ে টাচ করাবার চেষ্টা করব। আসনে একদম যতটুকু যাওয়া যায় ততটুকুই আপনার লাভ, কোনো জার্কিং হবে না। এই পজিশনে রেখে ব্রিদিং নর্মাল রাখবো। হাঁটুটাকে চেষ্টা করতে হবে এই যে হাঁটুটা যেন মাটিতে লাগানো থাকে, কারোর হাঁটুই ফোল্ড হবে না। এই পজিশনে রেখে নিঃশ্বাস নিতে নিতে আবার হাতটাকে ওপরে তুলবো, ধীরে ধীরে আপ দিয়ে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে রিল্যাক্স করব। এইভাবে আমরা কয়েকবার যদি এটা করতে পারি, হাঁটু, কোমর, নিজের পেটের মেদ ঝরানো সমস্ত কিছুর মধ্যে দিয়ে ডায়াবেটিসের একটা বিশাল ফল আমরা পেতে পারি। আরেকটি বিশেষ প্রয়োজনীয় এক্সারসাইজ যেটাকে বলা হয় গোমুখাসন। গোমুখাসন মানে হাঁটুটা গরুর মুখের মতন দুটো পর পর পড়বে। যাদের সমস্যা আছে, হাঁটুর ব্যথা আছে, তারা বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী তবেই কিন্তু প্রত্যেকটি আসন করবেন। আমরা চলে যাব গোমুখাসনে। ডান পাটাকে ওপরে রাখবো, বাঁ পাটাকে নিচে রাখবো, রেখে যার যতটুকু আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকেই কিন্তু সমানভাবে রেখেছেন এরম নয়, আবার কেউ আছেন যিনি একদম পারফেক্ট করেছেন। হ্যাঁ, এবার নিঃশ্বাস নিতে নিতে ডান হাতটাকে ওপর ঘাড় বরাবর সোজা করে তুলে দুটো হাতকে একসাথে কানেক্ট করে এই পজিশনে ইউরিন কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। ডায়াবেটিসে কিন্তু বহুমূত্র রোগ, যেটার মধ্যে দিয়ে বাথরুম যাওয়ার বেগটা বারবার হয়, সেটাকে আমরা কন্ট্রোল করব এই আসনের মধ্যে দিয়ে। নিঃশ্বাস ধরে রেখে
ব্রিদিংকে হোল্ড করে এই এক্সারসাইজ আমাদের করতে হবে। চেষ্টা করতে হবে পাটা যত পারবেন একসাথে জোড়ো করে রাখতে। নিঃশ্বাস নাও, ধরে রাখো, 1 2 3 4 5। এবার ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাতগুলোকে ছাড়বো, ছেড়ে পা দুটোকে আবার সোজা করব, করে অপোজিট সাইডে কি করে করব, ডান পাটাকে ফোল্ড করে আগে নিচে ঢোকাবো, রেখে তারপরে আবার বাঁ পাটাকে তার উপরে রাখবো, রেখে নিঃশ্বাস নিতে নিতে বাঁ হাতটা ওপরে যাবে, কান বরাবর রাখবো এবং ডান হাতটা নিচের দিয়ে দুটো হাতের সাথে যুক্ত করার চেষ্টা করব। যার হাত যতটুকু যাচ্ছে দেখতে হবে সেইটুকুই রাখবেন। পাটাকে চেষ্টা করতে হবে একসাথে রাখার। 1 2 3 4 5 চেঞ্জ। ধীরে ধীরে হাতটা ছেড়ে দিন, দিয়ে পা দুটো সোজা করে বডি রিল্যাক্স করে অর্ধ সুখাসনে আবার ফেরত আসবো। এতক্ষণ অনেক রকম এক্সারসাইজের কথা বললাম, অনেক রকম ডিজিজ দিয়ে গেলাম। যেটা এখনের দিনের সব থেকে বড় রোগ হয়ে দাঁড়িয়েছে, আর্থারাইটিসের পাশাপাশি বলা যায় কম্পিটিশনে নেমে পড়েছে পুরো, সায়াটিকা। সায়াটিকার জন্য আমরা কি করতে পারি? সায়াটিকা এমন একটা রোগ যেটাকে কিন্তু ওপর থেকে কেউ ধরতে পারে না। এটা একটা নার্ভের পেন, এটা একটা নার্ভের বাত, যদিও সেটা আমাদের কোমর থেকে পা অবধি ভীষণ যন্ত্রণা দেয়। বাড়িতে বসা মানুষই হোক আর রাস্তায় যাওয়া কাজ করছেন যারা ব্যস্ত জগতে রয়েছেন, তারা যেই হোক, তাদের সায়াটিকা কিন্তু ভীষণভাবে আজকের দিনে দেখা দিয়েছে। তো সায়াটিকা থেকে আমরা মুক্তির জন্য ক্যাট অ্যান্ড কাউ পশ্চারটাতে আগে যাব। প্রত্যেকে ক্যাট অ্যান্ড কাউ পশ্চারে এসো। ক্যাট অ্যান্ড কাউ পশ্চারটাকে ঠিক করার জন্য আগে দেখে নেবেন যে দুটো কাঁধের সঙ্গে দুটো হাতের গ্যাপ আর কোমরের সঙ্গে পায়ের গ্যাপটা যেন সমান থাকে, মাঝখানের গ্যাপটা হবে। দিয়ে নিঃশ্বাস নিতে নিতে মুখটা আস্তে আস্তে ওপরে তুলবো, কোমরটাকে দেখুন ভিতর দিকে টেনে ধরব। কোমরে ব্যথা, সায়াটিকা এবং অন্য কোনো রকম যদি ব্যথা যন্ত্রণা থাকে কোমর সংক্রান্ত, তারা এই এক্সারসাইজটা করতে পারেন। বারবার বলছি, বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে যদি খুব যন্ত্রণা থাকে তবেই করবেন। এবার এই পজিশন থেকে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে পিঠটাকে বাইরের দিকে বের করব, মুখটাকে ভিতর দিকে যত পারবো নিয়ে যাব। এইটা হচ্ছে ক্যাট পজিশন। এই পজিশনে মেরুদণ্ডের প্রত্যেকটা ভার্টিব্রি ওপেন হয়ে যাচ্ছে, প্রত্যেকটা জায়গা রিল্যাক্স হচ্ছে, গ্লুটস টাইট হচ্ছে। গ্লুটসটা এখানে কিন্তু রিল্যাক্সেশনেই আছে। এখান থেকে আমরা চলে যাব পর্বতাসন। পর্বতাসনে চলে যাও সবাই। এই পজিশনে আবার দেখুন কোমর, পিঠ দুটো এবং হ্যামস্ট্রিং টাইট হয়ে গেছে। এখানে সায়াটিকা এক্সারসাইজ, পর্বতাসন। এখান থেকে আমরা যাব ভুজঙ্গাসনের একটা ভেরিয়েশন। পা ফোল্ড করে সামনের দিকে ফেলে বসো, ডান পা ফোল্ড করে বসো, এক পদ ভুজঙ্গাসন। সবাই ফিল করতে পারবেন যে এই যে বাঁ পাটা পিছন দিকে সোজা করা রয়েছে এবং ডান পাটা ভিতর দিকে ভেঙে চলে গেছে, ডান পায়ের তলা দিয়ে বাঁ পায়ের পিছন দিক দিয়ে এখানে পুরোটা টান পড়ছে। এটা সায়াটিকার এক্সারসাইজ। এখান থেকে আবার ফেরত চলে আসবো। ব্রিদিং কিন্তু এগুলোতে একদম নর্মাল থাকছে। অপোজিট পায়ে নিয়ে যাও। এই অপোজিট পাটা দেখানোর একটাই কারণ, যদি কারুর মনে হয় ডান দিকে ব্যথা আছে বাঁ দিকটা কেন করব, ডান দিকে ব্যথা থাকলে বাঁ দিকটাকেও কিন্তু একইভাবে পরিচালনা করতে হবে, না হলে ব্যথা কিন্তু শরীরের মধ্যে ঘুরপাক করে। এইভাবে এক্সারসাইজ করতে হবে, ব্রিদিং নর্মাল রাখতে হবে। এই পজিশনে থেকে যদি সম্ভব হয় 10 সেকেন্ড থাকবো, ব্রিদিং নর্মাল রাখবো এবং প্রত্যেকটা সেট চেষ্টা করতে হবে 5 থেকে 6 বার বা পারলে ম্যাক্সিমাম 10 বার রিপিট করার। নিজেদের নর্মাল পজিশনে এসো, পর্বতাসনে এসো। এখান থেকে চলে যাও ভুজঙ্গাসনে। পুরোপুরি বডি মাটিতে নামাও, আগে থুতনি লাগাও নিচে, চেস্টের পাশে হাতটা রাখো, চেস্টের পাশে সবাই হাতটা রাখো, রেখে ধীরে ধীরে নিঃশ্বাস নিতে নিতে মুখটা তোলো। এই পজিশনে আবারও একটা পেয়ে যাচ্ছেন শোল্ডার, এখানে স্পন্ডিলাইটিস এবং কোমর এবং গ্লুটস টাইট হয়েছে। সায়াটিকা, কোমরের ব্যথা, স্পন্ডিলাইটিস,
তিনটে এক্সারসাইজ একসাথে হচ্ছে, তিনটে রোগের এক্সারসাইজ একসাথে হচ্ছে। এই পজিশনে ব্রিদিং নর্মাল। এবার ধীরে 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 নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সবাই নেমে যাও। সবাই এবার আস্তে আস্তে ডান দিক দিয়ে ঘুরে সোজা হয়ে শো। পা দুটো সোজা করে রাখবো। এই পজিশনে শুয়ে যাদের হাইপার টেনশন আছে তারা কি করবে, দুটো পাকে আস্তে আস্তে নিঃশ্বাস নিতে নিতে সোজা করে ওপরে তোলো, দুটো পাকে সোজা করে তোলো, তুলে সোজা করে পুরো তোলো, তুলে চেষ্টা করো মাথার দিকে নিয়ে যাওয়ার, মাথার দিকে নিয়ে যাওয়ার। বেশি নিতে হবে না, যতটুকু সম্ভব নিয়ে যাওয়া যাচ্ছে সেটুকু নিয়ে যাব। এই হচ্ছে বিপরীত করণী এক্সারসাইজ। এটা অ্যাসিড রিফ্লাকশন, কারুর হাইপার টেনশন, এই ধরনের এক্সারসাইজ তাদের জন্য জরুরি। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আস্তে আস্তে নিয়ে এসো, আস্তে আস্তে নিয়ে এসো, আস্তে আস্তে নিয়ে এসো। এইটাতে একটা জিনিসই লক্ষ্য রাখতে হবে, যদি কারোর কোমরের ব্যথা থাকে কোমরটা যেন বাম্প না করে মাটিতে, ব্যাস এটুকুই হচ্ছে এটার ক্ষেত্রে। এবার পা দুটো ফোল্ড করো, পা দুটো ফোল্ড করে নিঃশ্বাস নিতে নিতে কোমরটাকে ওপরে তোলো। হাইপার টেনশন, কোমরের ব্যথা, সাইটিকা, ডায়াবেটিস, প্রত্যেকে এই ধরনের এক্সারসাইজগুলো করতে পারেন। এই এক্সারসাইজটা বা আসনটার নাম হচ্ছে সেতু বন্ধন আসন। ধীরে 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 নিঃশ্বাস ছাড়তে ছাড়তে কোমরটাকে নামিয়ে দাও, দিয়ে পা দুটো সোজা করো। এবার আমাদের আর একটা জিনিস লাস্ট, সেটা হচ্ছে আমাদের এই যে সমস্ত এক্সারসাইজ করছি, এই এক্সারসাইজের পরে আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে কনস্টিপেশন। এই সময় আমাদের সারাদিনের দৈনন্দিন জীবনে আমাদের কিন্তু জল খুব কম খাওয়া হয়ে থাকে, তো তখন কনস্টিপেশন দেখা দেয় বা গ্যাসের সমস্যা হয়, অনেকের অ্যাসিড রিফ্লাকশনের সমস্যা থাকে। তো তারা কি করবে, নিঃশ্বাস নিয়ে একটা পা বুকের কাছে টেনে নাও, যেটাকে বলা হয় পবন মুক্ত আসন। পায়ের পাতা পয়েন্ট করা থাকবে, পাটাকে যতটা চাপবে যেন ডায়াফ্রামের ওপর গিয়ে চাপটা পড়ে। এই পজিশনে ব্রিদিং নর্মাল। 1 2 3 4 5। ধীরে ধীরে পাটা সোজা করে দাও, অপোজিট সাইডটাকে টেনে নাও। 1 2 3 4 5। ধীরে ধীরে পাটা সোজা করে দাও। এবার নিঃশ্বাস নিতে নিতে দুটো পাকে বুকের কাছে টেনে ধরো। এই যে পজিশনটা রয়েছে এটা হচ্ছে বদ্ধ পবন মুক্তাসন। এই পজিশনে যদি কারোর ঘাড়ের ব্যথা থাকে, আমরা অ্যাডভান্স করার জন্য ঘাড়টাকে তুলে নিয়ে আসি, কোনো দরকার নেই। ঘাড়ে ব্যথা থাকলে ঘাড় মাটিতে থাকবে, হাত দিয়ে চেপে ধরে পাটাকে এভাবে বুকের কাছে টেনে নিয়ে 10 সেকেন্ড ধরে রাখবেন এবং নিঃশ্বাস নেওয়া ছাড়ার মধ্যে থাকতে হবে। আর এরই মধ্যে পা দুটোকে এবার সোজা করে দাও নিঃশ্বাস ছাড়তে ছাড়তে। একটা এক্সারসাইজ শুধু বলে রাখবো, বদ্ধ পবন মুক্তাসনটাকে আমরা আরেকবার দেখাবো, দুটো পাকে টেনে নিয়ে করবে সবাই। তখন পা, যদি কারোর হাঁটুর সমস্যা আছে, পা বেশি ফোল্ড করতে পারো না, কিন্তু আমাকে পবন মুক্তাসন করতে হবে, তার জন্য কি করব, পা দুটো ফোল্ড করো, করে বুকের কাছে টেনে নাও, নিয়ে হাঁটুর তলা দিয়ে পাটাকে ধরো, হাঁটুর তলা দিয়ে পাটাকে ধরো, হাঁটুর তলা দিয়ে পাটাকে ধরে বুকের কাছে টেনে নেব। তাহলে দেখতে পাচ্ছেন হাঁটু যদি চাই আমি কম ফোল্ডও করতে পারতাম, করে বুকের কাছে ডায়াফ্রামের কাছে টেনে নিয়েছি, নিয়ে ব্রিদিং নর্মাল রেখেছি। পায়ের পাতা কিন্তু পয়েন্ট পজিশনে রাখতে হবে। এইভাবে 10 সেকেন্ড হোল্ড করা এবং ডান পা বাঁ পা করে দু পা, এই নিয়ে 3টে সেটে একটা পবন মুক্তাসন অন্তত পক্ষে 10 বার করতেই হবে। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে পাটা সোজা করে দাও। এইভাবে প্রতিদিন যদি প্রত্যেকটা এক্সারসাইজ নিজের একটা ছকে বেঁধে নেওয়া যায়, তাহলে সূর্য প্রণাম থেকে শুরু করে বিভিন্ন এক্সারসাইজের মধ্যে দিয়ে শরীরটাকে কিন্তু একটা সুস্থ স্বাভাবিক করে তোলা যেতে পারে। আর প্রত্যেকটি আসনের পরে আমি বলবো যে সবাই দেখো পায়ের পাতাকে ইনঅ্যাক্টিভ করে, যেটাকে আমরা বলি শবাসন, এই আসনটাই কিন্তু সবাইকে আসতে হবে। হাতের পাতা সোজা থাকবে, পায়ের পাতা এভাবে পেতে রাখতে হবে, চোখটাকে বন্ধ রাখতে হবে এবং এই যে একটা স্কেডিউলে আপনি আপনার নিজের এক্সারসাইজগুলো করে গেলেন, সেগুলোকে আপনি চোখ বন্ধ করে নিজের শরীরের মধ্যে দেখতে থাকুন।
তাহলে আমরা এতক্ষণ সবাই দেখলাম অদিতি আমাদের ভীষণ সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন, এবং ওর যারা সহযোগীদের যাদের আজকে আমরা স্টুডিওতে পেয়েছি তারা সকলে খুব সুন্দরভাবে ডেমনস্ট্রেট করেছেন, আমাদের দেখিয়ে দিয়েছেন সহজভাবে যে কিভাবে নিজেকে সুস্থ রাখার জন্য আপনি দিনের একটা নির্দিষ্ট সময় বেছে নিন। যারা বেরোচ্ছেন, যাদেরকে বেরোতে হবেই, স্বাভাবিক, চাকরির জন্য তো বেরোতেই হবে, আইদার আপনি ভোরবেলা উঠে সকালে করতে পারেন বা দিনের শেষে কিন্তু আপনি নিজেকে এই সময়টুকু দিন, তারপর নিজের মতো করে বাকি সময়টুকু কাটান। আমরা সকলে চাই সুস্থ থাকতে। আপনি সুস্থ থাকলে, আপনি ভালো থাকলে আমরা সকলে ভালো থাকবো, আর আমি যদি নিজে ভালো থাকি তাহলে আমরা সবাইকে ভালো রাখতে পারবো। সকলে ভালো থাকবেন, দেখতে থাকবেন নারী.com। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার। নারী.com-এ আপনারা জানেন যে আমরা বিভিন্ন ধরনের মেয়েদের কথা তুলে ধরি। শুধু তো কথা নয়, তাদের লড়াই, তাদের অ্যাচিভমেন্ট সব কিছুই থাকে। ওয়েস্ট বেঙ্গল অটিজম সোসাইটির ডিরেক্টর ইন্দ্রাণী বাসু রয়েছেন আজকে আমাদের সঙ্গে, তার সাথে আপনাদের আলাপ করিয়ে দেবো। ইন্দ্রাণীদি, স্বাগত জানাই তোমাকে। থ্যাংক ইউ। অটিজম সোসাইটি যেহেতু বললাম, অটিজম শব্দটার সঙ্গে অনেকেই পরিচিত এখনো হননি। অটিজম বলতে আমরা কি বুঝবো? অটিজম একটা ডেভেলপমেন্টাল কন্ডিশন, যেখানে সবচেয়ে বড় যে এরিয়াতে ওদের ডিফারেন্স দেখা যায় সাধারণ মানুষের সঙ্গে, একটা হচ্ছে কমিউনিকেশন। শুধু এটা নয় যে সব অটিস্টিক মানুষরা কথা বলতে পারে না, অনেকে কথা বলতে পারে কিন্তু সব কথা বুঝিয়ে উঠতে পারে না, সব কথা হয়তো বুঝতেও পারে না। আর একটা হচ্ছে একটা সামাজিক বোধ, কোন সামাজিক পরিস্থিতিতে তার আচরণ কী হবে সেটা ওদের বুঝতে অসুবিধা হয় এবং এটা শিখতে বেশ সময় লাগে। এছাড়া ওদের সেন্সরি সিস্টেম, আমরা যেমন কান দিয়ে শুনি, তারপরে আমাদের সেন্স অফ টাচ, হিয়ারিং, দেখা, এই পুরো সিস্টেমগুলো আমাদের ব্রেন মানে এটাকে একদম সিঙ্ক্রোনাইজভাবে কাজ করে, এবং যেটা ওপর বেশি ফোকাস দেওয়া দরকার সেটা আমাদের ব্রেন করতে পারে। যাদের অটিজম আছে তাদের এখানে খুব অসুবিধা হয়। সো সেন্সরি প্রবলেম একটা আছে এখানে। অনেক কিছু বয়সের সঙ্গে সঙ্গে হয়তো পাল্টে যায়, কিন্তু সাধারণ মানুষের যেটা মানে ক্ষমতা আছে অনেক কিছু বোঝার, যেটাকে বলি অ্যাবস্ট্র্যাক্ট থিঙ্কিং, এখানে কিন্তু ওদের চিরকালই একটা অসুবিধা হয় আর কি। অটিজম এই শব্দটার সঙ্গে তোমার পরিচয় হলো কিভাবে? আমার পরিচয় হয় যখন আমার বড় ছেলে খুবই ছোট, 2 বছর বয়স, এবং আমি দেখতাম যে ও, তখন তো আমি কিছু জানতাম না, আমি টিচার, আমি স্কুলে পড়াতাম, আমি দেখতাম ও সাধারণ বাচ্চার মতো খেলে না, ও গাড়িগুলো সব লাইন করে রাখে। তারপরে যখন পাড়ায় হয়তো ওকে কোনো ছেলে মেয়েরা ডাকলো খেলতে, ও কিন্তু নিজে থেকে যেত না, ওকে নিয়ে যেত। ও কিন্তু ওখানে বাচ্চারা খেলছে, ও একটা পাশে দাঁড়িয়ে থাকতো, বা ও বালি ঘাঁটতো, ধুলো ঘাঁটতো। আমি তো বলতাম, কিন্তু কথা আমার ছেলে বলতে পারতো, ইনফ্যাক্ট সাধারণ বাচ্চার চেয়ে আগেই বলতে পারতো। তারপরে ওকে কোনোদিন আমায় টয়লেট ট্রেন করতে হয়নি, সব দিকে ওকে মনে হয়েছিল খুব স্মার্ট। কিন্তু তারপর যত বয়স বাড়তে শুরু করলাম, আমি দেখলাম যে অন্য বাচ্চার চেয়েও একটু আলাদা। ও খেলাধুলা, তারপরে বাচ্চাদের সঙ্গে মেশা, এখানে খুব সমস্যা হচ্ছে। পড়াশুনেও আমি দেখতাম কিছু কিছু জায়গায় যখন চাইতো খুব ভালো করতো, আবার কিছু কিছু সময় খুবই খারাপ করতো। তো এই করতে করতে তারপরে আমাকে অনেকগুলো, তখন ওই সময় তো, এখন তো আমার ছেলের 40-এর উপর বয়স, তখন কিন্তু কলকাতায় সেরকম আমি কোনো সার্ভিস পাইনি। আমি অনেক খুঁজে পেতে, তো যদিও আমি একটু পড়াশোনা করে আমার সন্দেহ হয়েছিল অটিজম, কিন্তু তখন ডাক্তাররা কনফার্ম করেনি। সো অনেক, তারপরে আমার ছোট ছেলেও হয়ে গেছে, আমরা দুজনকে নিয়েই আমরা তখন গিয়ে ওদের ফাইনালি ওদের ডায়াগনোসিস হলো, দুজনকেই ডায়াগনোস করলো উইথ অটিজম। আমার ছোট ছেলে আরেকটু, তার বেশি চ্যালেঞ্জেস আছে, ওর স্পিচ অত নেই এবং ওর শেখার ক্ষেত্রেও অনেক সমস্যা আছে। তারপরে কলকাতায় এসে আমি সেরম কোনো সার্ভিসেস পাইনি, অ্যান্ড ওই সময় অটিজম নিয়ে অতটা আইডিয়াও ছিল না, এবং অটিজম বাচ্চাদের সঙ্গে অনেক সময় অনেক রকম যেটাকে আন্ডার বিহেভিয়ার ম্যানেজমেন্ট বলতো, অনেক কিছু করতো, যেটা পরে এখন হয়তো লোকে বলবে আনএথিক্যাল, এটা ভুল, এটা করা উচিত না, কিন্তু সেই সময় ওটাই ছিল একটা মেথড, যে যার মাধ্যমে যাদের অটিজম আছে বাচ্চাদের স্পেশালি তাদের শেখানো হতো। যেটা হয় যে একজন মায়ের ক্ষেত্রে যখন 9 মাস বা 10 মাস পরে তার শিশুটি ভূমিষ্ঠ হয়, তার কাছে যখন সে বড় হওয়ার পর, মানে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই তো বোঝা যায় না, তার বিহেভিয়ার যখন শুরু হয়, তখন থেকে যখন অটিজম শব্দটা বা বাচ্চাটা একটু অন্যরকম, বা শহরে নয় আরো গ্রামের দিকে মাথার গন্ডগোল আছে, বা কোট আনকোট পাগল শব্দগুলো যখন মাকে এসে
ধাক্কা লাগে বা মার কাছে এসে ধাক্কা লাগে, সেই মার পক্ষে খুব মেনে নেওয়াটা কষ্টকর, সেই মাদের জন্য কি বলবে? সেটা তো আমি বলবো, দেখুন এটা একটু স্বাভাবিক। হয়তো আমরা যারা প্যারেন্টস, আমরা যদি না হতাম এসব ছেলে মেয়েদের মা বাবা, তাহলে হয়তো আমরাও এরকম ভাবতাম। এখন যারা বলছে তাদের একটা, আমি কি বলবো, যেটা আউট অফ ইগনোরেন্স, তারা জানে না, তো সেখানে একটু তাদের ঠিক করে দেওয়া যখন ওরকম লোকে বলে। তবে অনেকে না সব কিছু বলে না, যেমন মানে ঠিক খারাপভাবে বলে না। আমি আমার ছোট ছেলেকে নিয়ে একদিন বাজারে গেছিলাম, তো ও একটু মাছ, যেখানে মাছ কাটা হয় একটু ভয় পায়, যেতে চায় না। তো আমি ওকে একটা জায়গায় দাঁড় করিয়ে একটু কিনছিলাম, সেটা অনেক দিন আগে, তখন ও ছোট। তো আমাকে একটা সবজিওয়ালা বলে একটু পাগলা আছে না, কিন্তু ও কোনো খারাপ সেন্সে বলেনি। তো আমি বললাম হ্যাঁ, ও সব কিছু বোঝে না। আমি ওকে শুধরে দিলাম, কিন্তু এই নিয়ে আমি লড়াই করি না। যখন আমাকে কেউ এরকম বলে আমি তখন সঠিক কথাটা বলে দিই, সমস্যাটা বলে দিই। কিন্তু হ্যাঁ, এটা খুবই কষ্টের, মানে খুবই কষ্ট হয় যখন এরকম বলে, স্পেশালি যেসব মাদের বয়স কম, তাদের বাচ্চারা খুবই ছোট, সেটা তখন খুব খারাপ লাগে যখন এখানে বলে। কিন্তু এই যে সোসাইটির অ্যাটিটিউডটা বলছো না, এটা কিন্তু বড় বয়স অবধিও চলে। যে আমার স্পেশালি আমার বড় ছেলেকে দেখে আমি জানি অনেক সময় একটু ওর পেছনে লাগা, ওকে একটু বিরক্ত করা, এই জিনিসগুলো কিন্তু ও অনেকটা ম্যানেজ করতে শিখে গেছে, কিন্তু এগুলো এখনো চলে। ঠিক। ইন্দ্রাণীদি, যেটা হয় মানে একটা শিশু আসার পর মা, সে তার যেই আরাধ্য হোক, আল্লাহ ঈশ্বর যেই হোক, তার কাছে বলে যে আমার শিশুটি যেন ভালো হয়ে যায়। তাবিজ, কবজ, মাদুলি, চিকিৎসা। অটিজম কি সারে? অটিজম সারে না, কিন্তু যেটা হয় যদি ঠিক মতো তার এডুকেশনটা হয়, এডুকেশন মানে কিছু কিছু থেরাপিস, বাট সবচেয়ে বড় হচ্ছে বাড়ির অবস্থাটা, বাড়ির সিচুয়েশনটা, মা বাবার ইন্টারাকশনটা। অনেকে যেটা করে বাচ্চাকে নানান জায়গায় থেরাপি করে পাঠিয়ে দেয়, কিন্তু সেখানে কি হয়, ফ্যামিলি টাইম নেই, বাচ্চাটা ফ্যামিলির সঙ্গে থাকেই না। কিন্তু ফ্যামিলির সঙ্গে থাকলে তো ওটাই হচ্ছে মেইন জায়গা যেখানে বাচ্চা শেখে কি করে সমাজে চলবো, সোশ্যাল স্কিলস, কি করে আমি বুঝবো যে কে বড়, তার কথা শুনতে হয়, অনেক কিছু শেখে ফ্যামিলির মধ্যে। এইটা হচ্ছে সবচেয়ে বড় থেরাপি, ফ্যামিলির সঙ্গে সময় কাটানো, মা বাবার সঙ্গে সময় কাটানো, খেলাধুলো করা, গল্প করা। আমার বাচ্চা শুনছে না, তাও আমি বলে যাব। কিন্তু এখন যেটা হয়, লোকে না এত সজাগ হয়ে গেছে, এত মানে ফোকাসড হয়ে গেছে যে ওকে সারাতে হবে। সো অনেক সময় অনেক থেরাপি, অনেক রকম আজকাল উল্টোপাল্টা সো কল চিকিৎসা, কিন্তু সেগুলো চিকিৎসা নয়। সো আজকাল যেটা আমার খুব খারাপ লাগে, হ্যাঁ ডেফিনেটলি অনেক অ্যাওয়ারনেস বেড়েছে, অনেক সার্ভিসেস হয়েছে, কিন্তু অনেক ভুলভাল জিনিসও হচ্ছে। আর মা বাবারা কি করে বুঝবে যে কোনটা আমার করা উচিত, কোনটা আমার করা না? তো কি হয়, অনেক সময় মা বাবারা অনেক জায়গায় ঘোরে, চিকিৎসা করায়, নানান রকম ডায়েট ফলো করে যেটার কোনো সায়েন্টিফিক বেসিস নেই, অনেক কিছু মানে অদ্ভুত অদ্ভুত থেরাপি করে। কিন্তু অটিজমের কয়েকটা খুব ক্লিয়ার কাট থেরাপি আছে, এবং বুঝতে হবে যার কাছে আমি যাচ্ছি সে আমার বাচ্চাকে বোঝে, ভয় দেখাবে না যে এটা না করলে বাচ্চার এই হবে সে, কিন্তু সে বোঝে। তার কাছে গিয়ে যদি আমি ঠিক সঠিক একটা সার্ভিসেস পাই এবং সেটা যদি আমার বাচ্চা এনজয় করে, তাতে যদি আমার ফ্যামিলি লাইফ ইমপ্রুভ করছে, তাহলে সেটা হচ্ছে চিকিৎসা, এটার কোনো ওষুধ নেই। ঠিক, এটা হচ্ছে সব থেকে বড় একটা মেসেজ মাদের জন্য। হ্যাঁ ইন্দ্রাণীদি, তুমি দুজন অটিস্টিক বাচ্চার মা, বাচ্চা না বড় হয়ে গেছে, কিন্তু এখন যে মারা রয়েছে যাদের অটিস্টিক বাচ্চা রয়েছে, একটু বড় হয়েছে, যেটা হয় আমাদের আত্মীয় স্বজন বা পরিবারের মধ্যে, আমরা আমাদের বাচ্চার অ্যাচিভমেন্ট বলতে খুব ভালোবাসি। কোনো একটা বিয়ে বাড়ি বা গ্যাদারিং এ গেলে আমার বাচ্চা এই করেছে, আমার বাচ্চা ওই করেছে, এরকম প্রচুর কথা বলেন মারা। কিন্তু যে মাদের অটিস্টিক বাচ্চা আছে তারা নিজেদেরকে গুটিয়ে রাখেন, তারা শেয়ার করতে পারেন না। সেই জায়গাটায় মাদের জন্য কি এটা খুব কঠিন জায়গা। কেন, যখন এসব গ্যাদারিং হয় সেখানে মারা বসে গল্প করছে, সেখানে সাধারণত স্পেস থাকে না, মানে যে এই মায়ের কথা আমি শুনি। কিন্তু আমার মনে হয় যে মায়েদের একটু সাহস করে বলতে হবে যে না, আমার বাচ্চা একটু এরকম অটিজম আছে, ঠিক সঠিক কথাটা ব্যবহার করা। ও একটু অন্যরকম বা ওর একটু প্রবলেম আছে, এসব না বলে ওর অটিজম আছে, ও কিন্তু অন্য বাচ্চার মতো নয়, আমার বাচ্চা এখন এই করছে। এবং যে জিনিসগুলো আমরা সেলিব্রেট করছি, যেমন
সেদিন আমার ছোট ছেলে একটা কি কথা বললো যে আচ্ছা ওই আন্টি তো ওই দিন আসবে, তাই না? তাই না কথাটা কোনোদিন বলেনি। তো আমার কাছে খুব অদ্ভুত লাগলো, তাই না বললো, মানে এটার মধ্যে আসছে লট অফ আন্ডারস্ট্যান্ডিং, যে ও জানতে চাইছে তুমি আমার কথাটা বুঝেছো কিনা। এটা ওর পক্ষে একটা বিরাট ডেভেলপমেন্ট। তো আমি সেটা সেলিব্রেট করেছি। সো আমার মনে হয় সব মায়েদের কে কি বলছে সেটা ভাবলে চলবে না। আমাকে যে যা হচ্ছে, যাতে আমি অ্যাচিভড ফিল করছি যে আমার বাচ্চাটা এগিয়েছে, সেটাই আমাকে সেলিব্রেট করতে হবে। না হলে না সোসাইটি পাল্টাবে না। আর সোসাইটি পাল্টানোর খুব দরকার, কেন আমরা তো থাকবো না, সমাজকেই সাপোর্ট দিতে হবে আমার ছেলে মেয়েদের। এই যে আমরা তো থাকবো না কথাটা তুমি বললে, এই ভয়টা সব বাবা মার আছে যাদের স্পেশাল চাইল্ড রয়েছে। এখন তো স্কুলগুলো আবার হয়ে গেছে আগে থেকে অনেক বেশি। তো এই জায়গাটায় দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গল অটিজম সোসাইটির ডিরেক্টর তুমি কি চাইছো, মানে তোমার পরিকল্পনা কি? সবার দরকার নেই একটা রেসিডেন্সিয়াল সেটআপ বা হোমে থাকা। অনেকে থাকতে পারে ইন্ডিপেন্ডেন্টলি নিজের জায়গায়, কিন্তু তাদের একটা সাপোর্ট লাগবে। সো এটাকে যদি আমরা ডিফারেন্ট গ্রুপস দেখি, একটা হচ্ছে গ্রুপ যারা হয়তো নিজের বাড়িতে থাকতে পারবে, কিন্তু তাহলেও তাদের একটা ফ্যামিলি সাপোর্ট বা কিছু লাগবে, বা কোনো অর্গানাইজেশন সাপোর্ট। সো ফ্যামিলি সাপোর্ট মানে কেউ আছে ফ্যামিলিতে যে ওকে সাপোর্ট দেবে, যে ও বুঝবে যে ওর সমস্যাটা কী। সে হয়তো চাকরিও করতে পারবে, কিন্তু সেই চাকরি যেখানে করতে যাবে সেখানে এমপ্লয়ারও যেন বোঝে ওর একটা কি সাপোর্ট লাগবে। সো একটা সাপোর্টিভ এনভায়রনমেন্টেও থাকবে। তারপরে আরও কিছু একটা গ্রুপ আছে যাদের হয়তো চ্যালেঞ্জেস অনেক বেশি, তারা বাইরে অতটা করতে পারবে না, তাদের হয়তো একটা হোমে থাকতে হবে, বা রেসিডেন্সিয়াল বা অ্যাসিস্টিভ লিভিং। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওদের কোথাও থাকতে হবে যেখানে ওরা সাপোর্ট পাবে। কেন নিজে বেঁচে থাকা মানে শুধু রেঁধে বেড়ে খাওয়া তো নয়। আমাকে ঠিক করতে হবে যে কোথায় আমি ইলেকট্রিসিটি বিল দেবো, বা আমি কোথায় সেভিংস করব, কোথায় করব না, কোন ডাক্তারকে দেখাবো, কোন ডাক্তারকে দেখাবো না। আমাকে জীবনে অনেকগুলো নিতে হবে, ডিসিশন নিতে হবে। বা আমি এই জিনিসটা বিক্রি করে দিয়ে, এই বাড়িটা বিক্রি করে দিয়ে আমি একটা ছোট ফ্ল্যাটে যাবো। এই যে কত রকম বড় ডিসিশনস আমরা নিই, এইগুলো হয়তো উইদাউট সাপোর্ট এরা করতে পারবে না। যদি হয়তো মাইল্ডও হয়, সেই মাইল্ড লেভেলেও একটা সাপোর্ট ওদের লাগবে, সোশ্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট। আর যারা আরেকটু যাদের চ্যালেঞ্জেস বেশি, তাদের আরও বেশি সাপোর্ট লাগবে। তো তাদের হয়তো একটা অ্যাসিস্টিভ লিভিং বা রেসিডেন্সিয়াল কেয়ার লাগতে পারে। কিন্তু তার মানে না যে সেটা একদম সেই দূরে একটা কোন জঙ্গলে, তা না, শহরের মধ্যে হতে পারে। গ্রুপ হোম, একটা অ্যাপার্টমেন্ট নিয়ে 5-6টাকে নিয়ে 5-6 জনকে নিয়েও হতে পারে, একটা বাড়ি হতে পারে শহরে। বাট আমার মনে হয় যেটা খুব দরকার এদের, যেটা হচ্ছে যে এনভায়রনমেন্টে ওরা মানুষ হয়েছে, যদি শহরে থাকে তাহলে শহরে হলেই ভালো। তো আমার মনে হয় যে তাদের একটু এই যে সাপোর্টেড লিভিংটা, এটা নিয়ে সবাইকে চিন্তা করতে হবে, সরকারকে চিন্তা করতে হবে, কেন এটা খুব এক্সপেন্সিভ এবং সাধারণ মা বাবার পক্ষে এটা এক্সপেন্সিভ। তো আমি জানি না যেসব মা বাবাদের সেই ক্ষমতা নেই, আমি জানি তাদের পক্ষে এটা সাংঘাতিক ব্যাপার। মানে ধরুন বা মা চাকরি করে না, মা হোম মেকার, তার একটা বাচ্চা আছে অটিস্টিক, বা সে কোনোদিন চাকরি করবে না, 3টে জীবন একটা স্যালারির ওপর ডিপেন্ড করছে। এটা সাংঘাতিক। এটাকে মিট করা একটা মানুষের পক্ষে খুব ডিফিকাল্ট। যদি আমরা একটু সাহায্য না পাই, মানে এই অটিজম গ্রুপটা বা পুরো ডিসেবিলিটি সেক্টরটা, যেসব বাচ্চাদের সাপোর্টেড লিভিং লাগবে, যে একটা কোনো যদি আমরা সাহায্য না পাই, বা কোনো সিস্টেম যদি গভর্নমেন্ট থেকে সেট আপ করেছে, কিছু করেছে, আর ওটাকে আরও স্ট্রং করতে হবে, যাতে সব পেরেন্টসরা একটা সেফ অ্যান্ড সিকিউর জায়গাতে তাদের সন্তানদের রেখে যেতে পারে। ঠিক। স্কুল টিচার থেকে অটিজম সোসাইটির ডিরেক্টর, জার্নিটা খুব সহজ ছিল না তোমার। এবং এখানে একটা জিনিস যে আমরা এখন অনেকে জানি, অনেক সিনেমা এসছে, মাই নেম ইজ খান, অটিজম নিয়ে বিভিন্ন রকমের ডকুমেন্টারি আমরা দেখতে পাই। একটা মিথ আছে যে অটিস্টিক বাচ্চাদের মধ্যে স্পেশাল কিছু কোয়ালিটি থাকে, সেটাতে সে সাংঘাতিক ভালো হয়। এটা কি সত্যি? এটা পুরো সত্যি না। কিছু জনের আছে, কিছু জনের নেই। যেমন সাধারণ মানুষের মধ্যে অনেকে খুব সুন্দর গান গায়, তার মানে না যে সবাই গান গায়। হ্যাঁ, লোকে বলে বাঙালিরা খুব নাচ গান করে, সব বাঙালিরা করে না, তো এটা কিছুটা মিথ। হ্যাঁ, কিছু অটিস্টিক মানুষ আছে যাদের খুব স্কিল আছে, স্পেশালি হয়তো নাম্বারসে আছে, সায়েন্সে আছে, বা মিউজিকে আছে, বা কেউ খুব ভালো গান গায়, বা কেউ ভালো ছবি আঁকে, কিন্তু সবাই না।
যারা পারে করতে, যাদের মধ্যে ওই ক্ষমতাটা আছে, সেটাকে নিয়ে তারা অনেক সময় অনেক কিছু করতে পারে, এটা একটা ক্যারিয়ার হয়ে যায়, তারা অনেক সময় রোজগারও করে। তোমার কাছে মানে জানতে চাইবো যে এখন তো অনেকে নর্মাল স্কুলে পড়ছে, মানে তাকে যে স্পেশাল কোনো স্কুলে গিয়ে পড়তে হবে তা নয়, এবং অটিজম নিয়ে তারা বিভিন্ন সেক্টরেও কাজ করছে, সেইটা নিয়ে যদি একটু বলো তাহলে এই মুহূর্তে যাই মারা শুনছেন তাদের পক্ষেও খুব কাজে লাগে। যারা খুব সাকসেসফুল তাদের আমি একটা জিনিস খুব কমন দেখেছি, বাড়িতে না একটা খুব কামিং অ্যাটমসফিয়ার আছে। সাধারণত থেরাপিস্টের চেয়ে বাবা মার অ্যাটিটিউডটা খুব ইম্পর্ট্যান্ট। একটা খুব কি বলবো, যেটাকে বলে অ্যাকসেপ্টেন্স আছে, যে সবসময় আমি পেরেন্টসদের জিজ্ঞেস করি যে কতটা টাইম আপনি ওকে প্রশ্ন করেন আর কতটা টাইম আপনি এমনি গল্প করেন, ইন্টারাক্ট করেন। বেশিরভাগ বলে যে আমি বেশিরভাগ টাইমই ওকে প্রশ্ন করি আর টেস্ট করি। সেটা না, সাধারণত দেখি বাবা মারা খুব ইন্টারাক্ট করে বাচ্চার সঙ্গে, সব জায়গায় নিয়ে যায়, সব কিছু করে, ওকে অনেক কিছুতে ইনভলভ করে বয়স অনুযায়ী, সব ছোটোবেলা থেকে তো সেটা হয় না, আর ওকে একটু সময় দেয়। রিসেন্টলি একটা মা, সে কলকাতার বাইরে থাকে, ও না অনেক কিছু পড়া নিয়ে অতটা চাপ দেয়নি, কিন্তু ওকে সময় দিয়েছে ওর সেন্সরি প্রবলেমসগুলো ওভারকাম করা, খেলাধুলো করা, ওকে সময় দিয়েছে যে ও কিছু শিখবে আদার দেন পড়াশোনা। অ্যান্ড ছেলেটা ঠিক আছে, ও হয়তো সায়েন্স সাবজেক্ট নেয়নি, ও আর্ট সাবজেক্টই নিয়েছে, নিয়ে ক্লাস 12 অবধি পড়েছে, এখন কলেজের কথা ভাবছে। এখানে না ফ্যামিলি অ্যাটিটিউড, অ্যাকসেপ্টেন্স খুব ইম্পর্ট্যান্ট, সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। কারণ আমি এরমও জানি পিএইচডি করে বা মাস্টার্স করে সে বাড়িতে বসে আছে, কারণ এত হাই লেভেল অফ অ্যাংজাইটি হয়ে গেছে, সে কাজে ঢুকতে পারছে না। সো বাড়ির অ্যাটমসফিয়ার হচ্ছে কি, বাবা মার অ্যাটিটিউড হচ্ছে একদম কি টু প্রোগ্রেস। কিন্তু এখন যেহেতু এখন অনেক রকম অ্যাভেলেবিলিটি আছে, আমরা যেমন একটা পেরেন্ট ট্রেনিং করি, এরকম তার মাধ্যমেও আমি দেখেছি অনেক পেরেন্টসরা বুঝেছে এবং বাচ্চাকে অনেক দূর অবধি নিয়ে গেছে। হ্যাঁ, কিছু বাচ্চা পারবে না, কেন আমাদের এডুকেশন সিস্টেম যদিও ইনক্লুসিভ, কিন্তু এখনও যাদের বেশি চ্যালেঞ্জেস আছে সেখানে তাদের ঠিক সে অ্যাকোমোডেশন করে এখনও হয়নি। বাট আমি খুব আশা করি যে সেটা হবে, কারণ অলরেডি স্কুলে কিছু কিছু স্কুলে যেমন বাচ্চাদের নিয়েছে, তার স্পিচ নেই, সে কমিউনিকেট করছে পিকচারের মাধ্যমে বা লিখে বা টাইপ করে। সো অনেক চেঞ্জেস এসেছে, সবসময় যে বড় বড় স্কুলগুলো করে তা না, খুব ছোট ছোট স্কুলগুলোও করছে, এবং তাতে আস্তে আস্তে আমার মনে হচ্ছে অনেক চেঞ্জেস আসছে। ঠিক, ধন্যবাদ জানাই ইন্দ্রাণীদি তোমাকে। আর আজকে যারা নারী.com দেখছেন তারা বুঝতেই পারলেন যে অটিজম নিয়ে লড়াইটা কিন্তু মাদেরকেই করতে হয়, কারণ মেয়েদের অটিস্টিক খুব কম হয় ছেলেদের তুলনায়, ছেলেদেরই বেশি হয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে একজন মায়ের লড়াই অন্যান্য মাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, তার ফ্যামিলিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা বড় দায়িত্ব ইন্দ্রাণী নিয়েছেন। চলে যাব এর পরের আমাদের পর্বে। খরবায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে, ওপনে নাও খানি বাইও। খরবায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে, ওপনে নাও খানি বাইও। তুমি কোষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল। তুমি কোষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল। হাই মারো মারো টান, হাইও হাইও হাইও। খরবায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে, ওপনে নাও খানি বাইও। শৃঙ্খলে বারবার নয় ঝনঝন ঝংকার, নয় তো তরুণীর ক্রন্দন সংকার। শৃঙ্খলে বারবার ঝনঝন ঝংকার, নয় তো তরুণীর ক্রন্দন সংকার। বন্ধন দুর্বার সহ্য না হয় আর, টলমল করে আজ তাইও। হাই মারো মারো টান, হাইও হাইও হাইও। খরবায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে, ওপনে নাও খানি বাইও।